দর্শক আপনাদের স্বাগত জানাই একাত্তর অর্থ সংলাপে। আপনাদের সাথে আছে আমি সৈয়দ ইশতিয়াক রেজা। আপনারা জানেন যে আগামী 5ই জুন বাজেট 2014-15 অর্থ বছরের জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে, আর এই নিয়ে আমরা বিভিন্ন খাতের মানুষের সাথে কথা বলেছি। আজ আমরা কথা বলবো হোম টেক্সটাইল খাত নিয়ে, এবং আমাদের সাথে যোগ দিয়েছেন মোহাম্মদ শাহ এস আলম, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিল্যান্ড টেক্সটাইল লিমিটেড, এবং একই সাথে তিনি মার্কেটিং সেলের প্রধান, বাংলাদেশ টেরি টাওয়েল এন্ড লিনেন ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। মিস্টার আলম, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে হোম টেক্সটাইল এবং টেরি টাওয়েলের কথা আমরা বলি, আপনাদের নামটাও বেশ বড় একটি সংগঠন। এমনি ইকোনমিতে টেরি টাওয়েল বা হোম টেক্সের কন্ট্রিবিউশনটা যদি আপনি আমাদেরকে একটু সংক্ষেপে প্রথমেই একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। অ্যাকচুয়ালি হোম টেক্সটাইল তো 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড আমাদের দেশে। সো প্রথম কথা হচ্ছে এক্সপোর্ট আর্নিংস এর দিক থেকে যদি আপনি বিচার করেন, তাহলে আমি বলবো উই আর দি থার্ড লার্জেস্ট এক্সপোর্ট আর্নার্স রাইট এট দ্য মোমেন্ট আফটার দি গার্মেন্ট, ওভেন অ্যান্ড নেট। সো এবং সেই সাথে কন্ট্রিবিউশন যদি আপনি কম্পেয়ার করেন অন্যান্য সেক্টরের সাথে, গার্মেন্টে ধরেন 4000 তো অ্যাক্টিভ গার্মেন্ট ফ্যাক্টরি আছে, তারা এক্সপোর্ট করতেছে অলমোস্ট লাইক $22 billion, এন্ড হোম টেক্সটাইল 20 বিলিয়ন, অ্যাভারেজ 20 বিলিয়ন যদি আপনি বলেন। তো হোম টেক্সটাইলে $1 billion এক্সপোর্ট করছে, এবং ফ্যাক্টরিজ বেড লিনেনে অপারেটিভ আছে আমি বলবো যে 5টা থেকে 6টা, এবং টাওয়েলে 25-30টা। সো ইটস স্মল, মানে অল্প কিছু এন্টারপ্রেনারশিপ নিয়ে ভলিউমটা অনেক বড়। হোয়াট ইজ দ্য ভ্যালু এডিশন হিয়ার? ভ্যালু এডিশন, আমি আমাদের হোম টেক্সটাইলের ভ্যালু এডিশন, আমরা শুধু র কটন ছাড়া আর পলিস্টার ফাইবার ছাড়া কমপ্লিটলি আমরা আমাদের বাংলাদেশ থেকে প্রোডাকশন করি। সো ইট ইজ লাইক almost like 70% আমাদের ভ্যালু এডিশন। সো ইট ইজ জাস্ট অপোজিট, এক্স্যাক্টলি। এবং এই যে আপনার হোম টেক্স, টেরি টাওয়েল বলেন বা লিনেন বলেন, এখানে তো একটু সফিস্টিকেটেড ইন্ডাস্ট্রি রিলেটিভলি, এবং এখানে কি লেবার আনরেস্ট ওরকম আছে? এবং লেবার আনরেস্ট ঠিক আমাদের জন্য নাই, আমি বলবো। হোম টেক্সটাইলের জন্য কখনো আমি শুনিনি যে এরকম লেবার আনরেস্ট হয়েছে, বাট as you can understand যে আমাদের এই লেবাররা বেসিক্যালি মাইগ্রেট করে ফ্রম দি গার্মেন্ট ইন্ডাস্ট্রি। সো ওইটার একটা ছোঁয়া তো আমাদের লাইডো এফেক্ট আসে। এক্স্যাক্টলি ওটা লাগে, এবং এটা আমরা মোটামুটি আমাদের যে নিয়ম কানুন, লেবার ল এন্ড অল দিস থিংস আছে, সেগুলো আমরা ফলো করার চেষ্টা করি, যেটা গার্মেন্টস এর জন্য অ্যাপ্লিকেবল, সো দ্যাট গার্মেন্টস এর থেকে যেন আমাদের লেবাররা কম না পায়। আচ্ছা, এবং যেন স্ট্যান্ডার্ডটা বজায় থাকে। এবার আসি আমরা একটু বাজেট নিয়ে আসি। আপনি তো, আমরা যেটা বলছিলাম যে বাজেট পেশ হতে যাচ্ছে, এবং যেহেতু আপনি বলছেন যে $1 billion একটি ইন্ডাস্ট্রি, এবং এটার একটা স্কোপ আছে এটা আরো বড় হওয়া, অবশ্যই বড় হওয়ার, এবং ভ্যালুয়েশনটা যেহেতু 70% আপনি দেখছেন, সেখানে $1 billion মিন করে অনেক কিছু। তো আপনাদের বেশ কিছু সুপারিশ আমরা পেয়েছি, যেটা আপনারা বাজেটকে সামনে রেখে সরকারের কাছে দিয়েছেন। এর মধ্যে অন্যতম একটি বিষয় সম্ভবত যে সোর্স ট্যাক্স। আপনি একটু বলবেন যে আপনাদের আসলে চাওয়াটা কি এই জায়গায়? আমি জাস্ট একটা সেকেন্ডে একটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি, যে হোম টেক্সটাইলের প্রসপেক্ট আপনি যদি দেখেন, পাকিস্তান কমপ্লিটলি ডিপেন্ড করে হোম টেক্সটাইলের উপর। চায়না হ্যাজ গট এ বিগ ইন্ডাস্ট্রি অফ হোম টেক্সটাইল। ইন্ডিয়া এত এগিয়ে গেছে, তারপরে হোম টেক্সটাইল ইজ এ বিগ ইন্ডাস্ট্রি। সো আমার অলমোস্ট ইউরোপ, এবং ইউরোপে অলমোস্ট লাইক $32 billion মার্কেট আছে, আমেরিকাতে $30 billion মার্কেট আছে, এছাড়া ডাইভার্সিফাইড মার্কেট আছে। এটার জন্য আসলে আমাদের চেষ্টার সাথে সাথে আমরা যেটা এক্সপেক্ট করি, গভর্নমেন্ট এবং অন্যান্য এজেন্সিগুলো, স্পেশালি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো, এই খাতটাকে একটু অন্যভাবে দেখবেন। এখন আমি এটাকে একটু কোরিলেট করতেছি বাজেটের সাথে। আমাদের কথাবার্তাগুলোর মধ্যে হচ্ছে, 1 নম্বরে যে আমরা এক্সপোর্টার হিসেবে যে সোর্স ট্যাক্স দিতাম 5 থেকে 5 বছর 6 বছর আগে, সেটা ছিল 0.25%। সেখান থেকে এটা বাড়তে বাড়তে চলে গিয়েছে, উইদিন 5 years এটা চলে গেছে 0.8%। গত বছর এটাকে কমিয়ে 0.6% হোম টেক্সটাইলের জন্য করা হয়েছে। বাট স্টিল গার্মেন্টস এর জন্য এবং অন্যান্য ইভেন কি টেরি টাওয়েলের জন্য, নট ব্যাড লিনেন, টেরি টাওয়েলের জন্য এটা 0.3% করা হয়েছে।
হোম টেক্সটাইল বিং মেজর একটা খাত হিসেবে বাংলাদেশের ফিউচারও আছে। সো আমরা প্রপোজাল গভর্নমেন্টকে আমরা এটা প্রপোজ করেছি যে এটাকে সেম গার্মেন্ট অ্যান্ড নিট ইন্ডাস্ট্রির সাথে একই সাথে করার জন্য, এবং সেটা আপনাদের প্রস্তাব রেখে এটা আমরা প্রস্তাব রেখেছি। এনবিআর এর সাথে আপনাদের কথা হয়েছে? এটা নিয়ে এনবিআর এর সাথে কথা হয়েছে, আমাদের মিটিং হয়েছে। আপনাদের আরেকটা প্রস্তাব দেখেছি আমরা যে হোম এবং স্পেশালাইজ বস্ত্র খাতের জন্য আয়কর হার 25% করার প্রস্তাব, এটার যৌক্তিকতাটা কি? আমরা অ্যাকচুয়ালি দেখেন আমাদের ইন্ডাস্ট্রিটা এত ছোট, গভর্নমেন্ট যখন এগুলো হিসাব করবে তখন তাদের লাভ লসের ব্যাপার আছে। বাজেট তো তারা করছেন, এখানে ওনার গভর্নমেন্টেরও ট্যাক্স আসতে হবে। আমরা যেটা বলতেছি এই সেক্টরটা যেহেতু ভ্যালু এডিশন প্রচুর করে এবং বাংলাদেশে যতগুলো ইন্ডাস্ট্রি আছে হোম টেক্সটাইলের সবগুলো আপনার একদম উইভিং থেকে স্টিচিং পর্যন্ত করতে হয়। সো ইটস ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড এবং এখানে হিউজ ইনভেস্টমেন্ট দরকার হয়। এন্টারপ্রেনাররা নতুন আসতে পারেন না যদি ট্যাক্সেশন এন্ড রিস্ক থাকে, বিকজ ট্যাক্সেশন যদি আপনার নর্মাল অন্যান্য ইন্ডাস্ট্রির মতো থাকে, একজন ইনভেস্টর 300-400 কোটি টাকা ইনভেস্টমেন্ট করবেন, তিনি এই ইন্ডাস্ট্রিকে ভালোভাবে জানেন না হয়তো, বা তিনি একজন এন্টারপ্রেনার, তো তিনি বিভিন্নভাবে তার বেনিফিট গুলো দেখবেন। সো নতুন ইনভেস্টমেন্টকে এনকারেজ করার জন্য এবং ইন্ডাস্ট্রিটাকে, এই শিল্পটাকে, সেক্টরটাকে একটু এগিয়ে নেওয়ার জন্য যতদিন পর্যন্ত একটা মার্কেট বাংলাদেশ এজ এ পোটেনশিয়াল সোর্সিং কান্ট্রি হিসেবে ডেভেলপ না হয় ততদিন পর্যন্ত আমরা এই প্রপোজালটা করছি। একই সাথে টার্নওভার ট্যাক্স নিয়েও বোধহয় আপনাদের একটি প্রপোজাল আছে যে লাভ লোকসান যাই হোক একটা তো ট্যাক্স প্রতি বছরই একটা নির্ধারিত হারে বাড়াতে থাকে, এইটার মধ্যে আপনারা প্রত্যাহার চাচ্ছেন? অ্যাকচুয়ালি আমরা সোর্স ট্যাক্সের সাথে সাথে আমরা আমাদের ট্যাক্সেশনের জন্য চাচ্ছি। মেইনলি যেটা আমি ট্যাক্সেশনের জন্য আর তেমন কোনো আমাদের অন্য কোনো পয়েন্ট খুব একটা নাই। যেটা আমরা বলছি সেটা হচ্ছে ওখানে একটা কথা আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে 53BB, এখানে আপনার অ্যাডভান্স আমাদের যে সোর্স ট্যাক্সটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স হিসেবে কাটা হয় সেটাকে আমরা বলতেছি যে ফাইনাল সেটেলমেন্ট করে নেওয়ার জন্য। এটা একদম ওই ইনকাম ট্যাক্সে গিয়ে ফাইনাল যখন আমরা রিটার্ন সাবমিট করি এটা যেন সেটেলড হিসাবে দেখায় আর কি, এইটা আমাদের প্রপোজাল ছিল। আচ্ছা, একই সাথে আরেকটা প্রপোজাল 5370 আরেকটা ছিল যেটা যে ওই যে প্রতিষ্ঠানের নেট হিসেবে যত টাকা অর্থ জমা হবে সে অর্থের উপরই কেবল 0.8% কর্তন করা যুক্তিযুক্ত। এইটা আসলে ওই যে সোর্স ট্যাক্সের ম্যাটার হচ্ছে, সোর্স ট্যাক্সের ম্যাটারটা হচ্ছে এরকম, এটা একটু এক্সপ্লেনেশন না দিলে আপনাকে সেই বিজ্ঞানী প্রবলেমটা হয় কি, দেখেন আমি একজন এক্সপোর্টার হিসাবে আমি 0.8% এখন 0.6% আমি সোর্স ট্যাক্স দিচ্ছি। ধরেন আমি যদি অন্য কোনো উইভিং ফ্যাক্টরি থেকে কাপড়টা কিনি, বাংলাদেশে কোনো উইভিং ফ্যাক্টরি থেকে কাপড়টা কিনি, সেখানে আমার 0.8% আমাকে উনি দিচ্ছেন। আবার তারপরে উনি যদি সুতা কিনেন উনি আবার 0.8% দিচ্ছেন। তো 0.8% করে অটোমেটিকলি আমরা হিসাব করে দেখলাম যেটা অলমোস্ট লাইক 2% মতো আমরা এই ট্যাক্সেশনটা দিচ্ছি। সো এটা ডুপ্লিকেশন অফ ট্যাক্সেশন হচ্ছে, ডাবল ট্যাক্সেশন হচ্ছে। এক্স্যাক্টলি, এবং ডাবল না শুধু ট্রিপল হচ্ছে বেসিক্যালি। সো মেনি ডুপ্লিকেশনস হচ্ছে এবং উই থিংক যে এইটা আপনার একটা অবস্টাকল তৈরি করবে এবং এইটা আমাদের কস্টের উপর একটা হিউজ ইম্প্যাক্ট রাখতেছে। কম্পিটিটিভ মার্কেটে আপনার যদি 2% বা 1% কস্ট যদি আপনি কম্পিটিটিভ না করতে পারেন, ইউ ক্যান জাস্ট লুজ দি বিজনেস ফর 1% সিম্পলি। এবং এখানে একটা কস্ট অ্যাড হচ্ছে। আর এছাড়াও এটার সাথে আরেকটা সোর্স ট্যাক্স আছে। ধরেন আমরা কেমিক্যাল যদি ইম্পোর্ট করি, কেমিক্যাল ইম্পোর্ট করার সময় আমাদের কোনো বেসিক্যালি ডিউটি দিতে হয় না যদি আমরা বন্ড ইউজ করি, অথবা আমরা ইন্ডিভিজুয়ালি বন্ডের মাধ্যমে যেটা আমাদের অ্যাসোসিয়েশন থেকে সার্টিফাই করে সেখানে আমাদের 3 থেকে 5% পর্যন্ত দিতে হয়। আমাদের কোনো সময় লোকালি হঠাৎ করে বিভিন্ন কেমিক্যাল বা ডাইস দরকার হয়ে যেতে পারে বা যায়, তো তখন দেখা যায় যে লোকালি যখন আমরা এলসি গুলো খুলি আমাদের যারা সাপ্লায়ার আছেন তাদের 4% সোর্স ট্যাক্স কাটা হয়, 4 থেকে 5%। সোর্স ট্যাক্স মেজর ইস্যু হয়ে যায়। এগুলো আমাদের একটু ছোট ছোট করে আমাদের করছে। আপনাদের একটা অন্যতম দাবি সম্ভবত ডাইজেন কেমিক্যালসের শুল্কটাকে রেশনাল করা, আপনি যদি এক্সপ্লেইন করেন। এইটা অ্যাকচুয়ালি আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যাদের বন্ড নাই, অর্থাৎ বন্ড যারা ইউজ করে তাদের তো বন্ডের থ্রুতে কেমিক্যাল উইদাউট ডিউটিতে আমরা আনি। যেহেতু আমরা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি করি বা আমাদের 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি, সেখানে আমাদের ইন্ডিমিনিটি বন্ডের মাধ্যমে, অর্থাৎ
আমাদের অ্যাসোসিয়েশন থেকে একটা সার্টিফিকেশনের মাধ্যমে আমরা মেশিনারিজ ইম্পোর্ট করি 1%-এ। এখন আমরা কেমিক্যাল ইম্পোর্ট করতে পারি উইথ দ্যাট ইন্টারমিডিয়েট বন্ড আপনার 3-5%-এ। তো আমরা যেহেতু বন্ডের সুবিধা, যদি আমরা কাস্টমস বন্ড লাইসেন্স করি আমরা সেই বেনিফিটটা পাচ্ছি, ওয়াই নট অ্যাসোসিয়েশন থেকে এই সার্টিফিকেশনের মাধ্যমে আমরা জিরো বেনিফিট আনতে পারবো না? এটি হচ্ছে আমাদের মেইন প্রপোজাল গভর্নমেন্টের কাছে, যে আমাদেরকে দেওয়া হোক যে আমরা অ্যাসোসিয়েশনের সার্টিফিকেশনের মাধ্যমে এটা আনতে পারবো। এট দ্য সেম টাইম আমরা মেশিনারিজও আনছি, তো এবং এতে গভর্নমেন্টের কোনো লস নাই। এবং এই যে আপনাদের যে এই যুক্তিটা, সেটা কি আপনাদের সরকারি পর্যায়ে যখন কথা বলেছেন তাদের দিক থেকে সারাটা কেমন পেয়েছেন? অ্যাকচুয়ালি দেখেন, আমরা তো এনবিআর এর সাথে মিটিং করেছি, ওনাদের কিছু স্পেসিফিক মিটিং হয় যেখানে ধরেন শুধু আমরা না, আমাদের যেদিন মিটিং ছিল সেদিন বিজিএমইএ, বিকেএমইএ প্লাস পুরোটুকি ছিল, জুটও ছিল। তো ওনারা আমাদের যে লিখিত রিটেন প্রপোজাল আছে সেটা তো নিয়েছেন, তারপরে আমাদের কথা শুনেছেন, এবং আমার মনে হয় যে এনবিআর ইজ মোর পজিটিভ নাওয়াডেজ। তারা অনেক জিনিস আছে বোঝেন, যে আমাদের এক্সপোর্টের জন্য যেগুলো ত্বরান্বিত করার জন্য যেসব গভর্নমেন্ট সাপোর্ট দরকার হবে সেগুলো তারা হোয়াট অ্যাবাউট আদার ইনসেনটিভস ইস্যু? ইনসেনটিভস একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য। আপনি যদি খেয়াল করেন, আমাদের দেশে বেসিক্যালি নিট ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে প্রচুর, বিকজ নিট ইন্ডাস্ট্রি ভার্টিক্যাল ইন্টিগ্রেশন করা পসিবল এখানে স্মল স্কেলে, এবং হয়েছে অনেক অনেক ভার্টিক্যাল ইন্টিগ্রেশন হয়েছে, এবং নিটের কাপড় বাহির থেকে এখন আনতে হয় না, লোকালি তৈরি করা যায়, মোটামুটি সেলফ রিলায়েন্ট হয়ে গেছে। অন্যদিকে আপনি যদি ওভেন ফ্যাব্রিক দেখেন, ওভেন ফ্যাব্রিক যদি আনতে হয় তাহলে ওভেন ফ্যাব্রিক অলমোস্ট লাইক 60-70% কিন্তু বাইরে থেকে আনতে হয় ওভেন ফ্যাক্টরিগুলো, গার্মেন্ট ফ্যাক্টরিগুলো। তো আমাদের সাথে একটা গার্মেন্ট ওভেন ফ্যাক্টরির ডিফারেন্স হচ্ছে এইটুকু, যে আমরা হচ্ছে ওয়াইডার উইথ, ওনারা ন্যারো উইথে শার্ট বা প্যান্টের কাপড় করেন বা ডেনিমের কাপড় করেন। তো আমাদের দেশে যদি ইনসেন্টিভটা, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা খুব শর্ট সময়ের মধ্যে 25% থেকে 5% চলে এসছে, এবং এই 5%-এর মধ্যে আমরা 5% সোর্স ট্যাক্স দিই। সো অ্যাকচুয়ালি যা পাই, এবং অন্যান্য সোর্স ট্যাক্স দেওয়ার পরে আসলে ইনসেন্টিভ আমাদের খুব বেশি বেনিফিট দেয় কিনা, এতে আমাদের কিছুটা সন্দেহ আছে। তো এটা আমরা গভর্নমেন্টের সাথে বারংবার কথা বলার চেষ্টা করেছি, কথা বলছি। আমরা বলতেছি যে আমাদের যেহেতু 70% ভ্যালু এডিশন এখানে হয়, আমরা নিজেদের উইভিং এখানে করছি, আমরা নিজেদের সুতাই ইউজ করতেছি, বাংলাদেশের সুতা। ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে বাংলাদেশে বিভিন্ন ইন্ডাস্ট্রি সেক্টর ডেভেলপমেন্টে এটা একটা বিশাল ভূমিকা রাখতেছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কেননা ইনসেন্টিভ একটা সার্টেন পিরিয়ডের জন্য 15% ধরা হবে না কেন? 15% হলে এটা অ্যাটলিস্ট আমরা বেশ কিছুদিন এনকারেজিং একটা কস্ট কম্পিটিটিভ, একটা পজিটিভ রেজাল্ট হবে পুরো ইন্ডাস্ট্রি। সেকেন্ড একটা ম্যাটার আছে এখানে। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন বাংলাদেশের হোম টেক্সটাইল ইন্ডাস্ট্রি কেন বড় হয় না, এটা স্টার্ট হয়েছে 87। ফার্স্ট ফ্যাক্টরি ওয়াজ সেট আপ বাই পাকিস্তানি গাই, এটা ফরেন ইনভেস্টমেন্ট ছিল। এখনো আমাদের যে কটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে বাংলাদেশে, তার মধ্যে ব্রিটিশ ইনভেস্টমেন্ট আছে, একটা একদম 100% ব্রিটিশ ইনভেস্টমেন্ট আছে, একটা ফ্যাক্টরি আছে 50-50 বাংলাদেশ এন্ড ব্রিটিশ ইনভেস্টমেন্ট। সো এটা হয় না এই কারণে, আমাদের দেশে আসলে এই কম্পিটিশনটা যখন আপনি করতে যাবেন, তখন আপনার এই সুযোগগুলো আপনাকে কম্পিটিশন করতে হবে চায়না, ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে। একসময় বাংলাদেশ ডিউটি ফ্রি ছিল, পাকিস্তান থেকে ডিউটি লাগতো। এখন পাকিস্তানকে ডিউটি ফ্রি করে দেওয়ার জন্য স্ট্রেট ওয়েতে 9.6% আপনি কম্পিটিশনকে ফেস করতেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের দেশে কারেন্সি কিন্তু ওই পরিমাণ ডিভ্যালুয়েশন করে না যেটা ইন্ডিয়া এবং পাকিস্তানে করেছে। অ্যাট দ্য সেম টাইম চায়নাও কিন্তু এখন কারেন্সি কন্ট্রোল করতে পারে না, তারাও চায়নার কারেন্সিও কিন্তু রিঅ্যাডজাস্ট করছে। এবং অন্যান্য এই কম্পিটিটিভ কান্ট্রিগুলো, চায়না, পাকিস্তান, ইন্ডিয়া মেজর বলবো, এই কান্ট্রিগুলো পাকিস্তানের সাথে সবচেয়ে বেশি কম্পিটিশন হয়। এই কান্ট্রিগুলোতে ইনসেন্টিভ, বিভিন্ন ধরনের রিবেট, ইভেন কি চায়নাতে মিউনিসিপ্যাল ইনসেন্টিভ, মিউনিসিপ্যাল কাউন্সিলগুলো ইনসেন্টিভ দিয়ে থাকে। ছোট ছোট স্মল স্কেলে ইন্ডাস্ট্রি হয়, ওরা গভর্নমেন্ট ওদেরকে ইটিপি করে দেয়, বিভিন্ন ধরনের ওখানে ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিস আছে। আমাদের দেশে একটা হোম টেক্সটাইল ফ্যাক্টরি করতে অলমোস্ট লাইক 150-200 কোটি টাকার নিচে করা সম্ভব না। ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট। যখন আপনি এই ইনভেস্টমেন্টটা করবেন, তখন
অ্যাজ এন এন্টারপ্রেনার আমাদের দেশে যারা অন্য বিজনেসে আছেন, লেটস সে স্টিল বিজনেসে আছেন, উনি হোম টেক্সটাইলে আসবেন, বা গার্মেন্ট বিজনেসে আছেন, উনি হোম টেক্সটাইলে আসবেন, ওনার জন্য কিন্তু কতগুলো রিস্ক পয়েন্ট ফ্যাক্টর কাজ করে। সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রপোজালটা গভর্নমেন্টের কাছে হচ্ছে যে 15% যদি আমাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয়, আমরা টোটাল 200-250 কোটি টাকার ইনসেন্টিভ নেই এই হোম টেক্সটাইল সেক্টর। তো এই 200-250 কোটি টাকার জায়গায় আপনার 300 কোটি টাকা হয়তো সামান্য কিছু বাড়বে, এতে গভর্নমেন্টের খুব বেশি আমাদের ইন্ডাস্ট্রি লাভ হবে, এবং প্রচুর পরিমাণে নতুন এন্টারপ্রেনার আসার সম্ভাবনা আছে, এবং জব ক্রিয়েশন হবে, ভ্যালু বাড়বে, আপনার প্রোডাক্টের ভ্যালুয়েশন বাড়বে, এক্স্যাক্টলি। আরেকটি বিষয় আছে যে আপনি তো যেহেতু এই অ্যাসোসিয়েশনের মার্কেটিং সেলটার দায়িত্বে আছেন, এটা তো একটা খুবই বিশেষায়িত পণ্য, সেটার মার্কেটিংটা কি অন্য গরুর মার্কেটিং যদি ডিফারেন্ট? একটু ডিফারেন্ট, মার্কেটিংটা বলবো আমি একটু ডিফারেন্ট, বাট কাস্টমার্স আর সেম। আপনি যদি মনে করেন যে একটা গার্মেন্ট ফ্যাক্টরি যদি ওয়ালমার্টের কাছে বিক্রি করে, তো আমরাও ওয়ালমার্টের কাছে বিক্রি করি, বাট আমাদের কিছু কিছু হোম স্পেশালাইজ রিটেল কোম্পানিজ আসছেন যারা বাইরে, যেমন লাইক আইকিয়া, এরা শার্ট প্যান্ট বিক্রি করেন, এদের কাছে আমরা এগুলো বিক্রি করি। মার্কেটিং সেলের একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি বিকজ আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন নতুন যারা এন্টারপ্রেনার আসতেছেন, এক নম্বর তাদেরকে ট্রেন আপ করা, মার্কেটের সম্বন্ধে জানানো, মার্কেটে তাদেরকে প্রমোট করা। সেকেন্ড হচ্ছে এই আমাদের রানা প্লাজার ঘটনার পরে বা আমাদের বিভিন্ন আনরেস্ট এবং পলিটিক্যাল সিচুয়েশন, এট দ্য সেম টাইম আমাদের পাকিস্তানের জিএসপি, ফলে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশের উপর আছে, এবং অলরেডি আপনি জানেন যে কিন্তু অর্ডার কমছে, হোম টেক্সটাইলেও অর্ডার কমে গেছে। সো এইটাকে আমরা চাচ্ছি, আমরা পজিটিভ ফোকাস নিয়ে আসতে চাচ্ছি, যে আমরা মেক শিওর করতে চাচ্ছি, এবং এই ব্র্যান্ডটা আমরা বলছি হোম টেক্সটাইল মেড ইন বাংলাদেশ, HMB বাংলাদেশ ব্র্যান্ডিং, এটা হোম টেক্সটাইলস কে শুধু আমরা ব্র্যান্ডিং করছি। আমাদেরকে মেক শিওর করতে হবে, অ্যাকচুয়ালি আমরা মেক শিওর করবো, সেটা হচ্ছে আমাদের যারা এই স্ট্যাম্পটা ইউজ করবে, বেস্ট প্রোডাক্টস, দে আর, তাদের কমপ্লায়েন্স ইজ নট সামথিং যেটা ওই রানা প্লাজার মতো ঘটনা ঘটতে পারে। সো আমাদের মালিকদের আমরা নিজেরা রেসপন্সিবল হয়ে এরকম একটা ছোট্ট জিনিস তৈরি করতে চাচ্ছি। এবং আমি আপনাকে একটু বাই দা ওয়ে একটা রেফারেন্স দিয়ে দেবো এখানে, যে বাংলাদেশে আমাদের হোম টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে একটা ফ্যাক্টরি আছে যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ফ্যাক্টরি রাইট এট দ্য মোমেন্ট। সো আসলে আমাদের স্কোপ অনেক আছে, এবং এটাকে আমরা পার্সোনাল উদ্যোগে মালিকরা চেষ্টা করতেছি মার্কেটিং করার জন্য, একটা ব্র্যান্ডিং করার জন্য, যে উই আর নট গোয়িং টু দিস রানা প্লাজা থিং ইজ নট গোয়িং টু হ্যাপেন। এই ধরনের, এবং এইটা একটা কিন্তু আসলে একটা কম্প্রিহেন্সিভ উদ্যোগ। এই যে রানা প্লাজা এবং তাজরিনের ঘটনার পর যে ভাবমূর্তির সংকট তৈরি হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনি যেটা করছেন সেইটাই কিন্তু আসল উদ্যোগ, যে আমাদেরকে একটা রিয়েল কমপ্লায়েন্ট ব্র্যান্ডিং তৈরি করতে হবে, যে আমাদের প্রোডাক্ট সেফ, আমাদের প্রোডাক্ট ভালোভাবে তৈরি হয়, এবং আমরা রিয়েল ওয়েজ দেই, এবং আমরা ব্র্যান্ডিং আমাদেরকে মেক শিওর কোয়ালিটি অফ কোয়ালিটি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রত্যাশা থাকবে যে আপনার এই ব্র্যান্ডিং এবং মার্কেটিং উদ্যোগ সফল হবে। আপনাকে অনেক ধন্যবাদ একাত্তরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকের মতো একাত্তর সংলাপ এখানেই শেষ করবো। দেখা হবে আগামীকাল ঠিক এই সময় একাত্তরের পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, একাত্তরের সঙ্গে থাকুন।